বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানাবো সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবারে জানাবো ইউক্রেনের খার্কিভ শহর ঘিরে কঠিন লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। জানাবো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরও দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এবারে থাকছে বিশ্বকে যে কারণে দ্বিতীয় নাকবা ঠেকাতেই হবে। 1948 সালের মে মাসে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের ঐতিহাসিক ভূখণ্ডের 80% বেশি দখল করে নিয়েছিল। তারা শত শত গ্রাম ধ্বংস করে 7.5 লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভিটে থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা ফিলিস্তিনিদের জন্য ছিল মহাবিপর্যয়। জানিয়ে দেব, গাজায় শান্তিরক্ষী মোতায়েন হামাস বিরোধী অভিযানে বাধা হতে পারে দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো, এবার হাজিদের স্বাগত জানাচ্ছে নারীরা। হাজিদের স্বাগত জানাতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে হাজিদের স্বাগত জানাতে এবার নারীরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের তিবেরিয়াস শহরের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ঘাঁটিটি লেবাননের সীমান্ত থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি দেশটি থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা। গোষ্ঠীটি জানিয়েছে, ইলানিয়া ঘাঁটিতে হামলায় প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ঘাঁটিটি পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ ব্যবস্থার একটি অংশে এ হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এ হামলা লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের এত গভীরে এটি প্রথম হামলা। এর আগে লেবাননের 10 কিলোমিটার ভেতরে নাহারিয়ার ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে এটি ইসরায়েলের সবচেয়ে গভীরে লেবাননের হামলা। লেবাননের এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি আর্মি রেডিও বুধবার জানায়, লেবানন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী বিভিন্ন শহরে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এর আগে সোমবার আরব নিউজ জানিয়েছে, অধিকৃত লেবাননের শিবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেশটিতে এ হামলায় জিহাদ মুগনিয়া নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ সাবেক এই যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। 2015 সালে জিহাদ মুগনিয়া নামের ওই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরদের হামলায় নিহত হন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকমের ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি। এর আগে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন করা কয়েকটি কারিগরি ডিভাইসেও হামলা চালায় তারা। খার্কিভে কঠিন লড়াই চলছে জেলেনস্কি। ইউক্রেনের খার্কিভ শহর ঘিরে কঠিন লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার খার্কিভের শীর্ষস্থানীয়রা সেনা কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর জেলেনস্কি এসব কথা বলেন। খবর বিবিসির। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ সীমান্তে আকস্মিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। ইতিমধ্যে তারা বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে, যা গত 18 মাসের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করার চেষ্টা করছে। এলাকাটি বর্তমানের পরিস্থিতি ভয়াবহ। সেখানে আমাদের আরও সেনা মোতায়েন করা হচ্ছে। মূলত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার শুরুতেই খার্কিভ শহরের উপকণ্ঠে পৌঁছে যায় রুশ বাহিনী। তবে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা আবারও সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে খার্কিভ সীমান্তে রাশিয়ার আকস্মিক হামলায় কিছুটা হকচিত হয়ে পড়ে সেনা এবং অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেনীয় সেনাবাহিনী। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানালেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরও দেশের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা
আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আরও দেশকে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেবার আহ্বান জানিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, স্বাধীনতার সংগ্রাম, যার জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছে, আইন এবং কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন থাকা উচিত। কোবাখিৎজের সাথে বৈঠকের বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলোর উপরও আলোকপাত করা হয়েছে। উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেছেন। গত 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শিত করেছে। উল্লেখ করে এরদোগান বলেন, তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান মনে করেন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 35,200 জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন। বিশ্বকে যে কারণে দ্বিতীয় নাকবা ঠেকাতেই হবে। 1948 সালের মে মাসে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের ঐতিহাসিক ভূখণ্ডের 80% বেশি দখল করে নিয়েছিল। তারা শত শত গ্রাম ধ্বংস করে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে ভিটে থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা ফিলিস্তিনিদের জন্য ছিল মহাবিপর্যয়। সেই ঘটনার স্মরণে তখন থেকে আজ পর্যন্ত প্রতি বছর মে মাসে ফিলিস্তিনিরা নাকবা শব্দের অর্থ বিপর্যয় পালন করে থাকেন। এবছর ফিলিস্তিনিরা নাকবাকে এমন একটি দ্বিতীয় নাকবার মধ্যে স্মরণ করেছে, যখন সম্ভবত ফিলিস্তিনিদের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজ প্রথম নাকবার 76 বছর পর আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের ক্ষত থেকে এখনও রক্ত ঝরছে। লাখো লাখো ফিলিস্তিনি উদ্বাস্তুকে নিজের ভিটে মাটিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে একেবারে মুছে ফেলার জন্য ফিলিস্তিনিদের অবশিষ্ট অঞ্চলগুলো ইসরায়েল দখল করে নিয়েছে। একজন ফিলিস্তিনি বলছেন, আমার বাবা সেই ভিটেহারা শরণার্থীদেরই একজন ছিলেন। তিনি 1931 সালে হাইফায় জন্মেছিলেন, কিন্তু নিজের জন্মস্থানে ফিরে যাওয়ার অধিকার উপলব্ধি করার আগেই তিনি মারা গিয়েছিলেন। এবছর 76 বছর আগে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধরদের সেই অতীত বিপর্যয়ের বেদনাদায়ক স্মৃতি রোমাঞ্চিত করার কোনো দরকার নেই, কারণ তার চেয়েও ভয়ানক ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেন ফিলিস্তিনিদের প্রত্যেক প্রজন্মে নিজেদের একটি করে নাকবার মুখোমুখি হওয়াটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তবে এবার ইসরায়েল গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের শুধু ভিটে ছাড়াই করতে চাইছে না, তারা মূলত ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। নাকবা এবং চলমান গাজা যুদ্ধের মধ্যকার যোগসূত্রটি শুধু ফিলিস্তিনিরাই যে উপলব্ধি করতে পারছে তা নয়, ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও দ্বিতীয় নাকবা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ইসরায়েলের কৃষিমন্ত্রী আবিদ ইশতার ফিলিস্তিনিদের উভয় দিক থেকে তাড়া খেয়ে দক্ষিণ দিকে যাওয়ার ঘটনাকে গাজা নাকবা 2023 বলে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের পার্লামেন্টের সদস্য এরিয়েল কালনার গাজায় দ্বিতীয় নাকবার ঘটনার আহ্বান জানিয়েছেন। গাজার উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ 7 মাসেরও বেশি সময় ধরে চলছে। ইসরায়েলের হামলায় সেখানে এখন পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত বা পঙ্গু হয়েছে 80,000-এরও বেশি লোক। বাস্তুচ্যুত হয়েছে 20 লাখেরও বেশি লোক। গাজার এই নতুন বাস্তুচ্যুত লোকেরা মূলত 1948 সালের নাকবায় তাড়া খেয়ে ভিটে ফেলে পালিয়ে আসা ফিলিস্তিনিদের বংশধর। নতুন করে ভিটে ফেলে পালানো ফিলিস্তিনিদের মধ্যে এমন কেউ কেউ বেঁচে আছেন যারা 1948 সালে প্রথম নাকবার শিকার হয়েছিলেন। সর্বশেষ জানাবো, এবার হাজিদের স্বাগত জানাচ্ছে নারীরা। হাজিদের স্বাগত জানাতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে হাজিদের স্বাগত জানাতে এবার নারীরা অংশ নিচ্ছে। বৃহস্পতিবার গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাবেন নারীরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশ ও ভাষাভাষী তীর্থযাত্রীদের স্বাগত জানাতে এসব নারীদের কয়েকটি ভাষায় ব্যবহারে দক্ষ করে তোলা হয়েছে। গলফ নিউজ জানিয়েছে, হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে সৌদি নারীদের প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে বিমানবন্দরের ভেতরে নারীরা ইংরেজি, ফরাসি, তুর্কি এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন ভাষায় স্বাগত জানানোর উক্তিগুলো প্রশিক্ষণ নিচ্ছেন। ভিডিওতে আরও দেখা যায় বিমানবন্দরে এসব নারীদের উপস্থিতির প্রশংসা করছেন মদিনার আমির সালমান বিন সুলতান
সম্প্রতি তিনি হজযাত্রীদের অভ্যর্থনা জানানোর বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতির পরিদর্শনে বিমানবন্দরে গিয়েছিলেন। গত 14 মে সৌদি আরবের একটি সংবাদ মাধ্যম চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। সেখানে একটি অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়িয়েছে, এমনকি দেশটিতে নারীদের গাড়ি চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার হজযাত্রীদের প্রথম বহর সৌদিতে আসে। এ সময় তাদের স্বাগত জানানো হয়। এছাড়া তখন কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়। প্রথম পা রাখা হজযাত্রীদের ফুল, সুগন্ধি ও খেজুর দিয়ে বরণ করে নেওয়া হয়।